আপনারা আরো লক্ষ্য করেছেন, যারা হত্যা করেছে, যারা খুন করেছে, তাদের গ্রেফতারের দাবিতে আমাদের রাজপথে আন্দোলন করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। আমরা দেখছি গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামাত ইসলাম সহ সকল স্তরের রাজনৈতিক দল তাদেরকে এখন এই খুনি গণহত্যাকারীদের বিচারের দাবিতে রাজনীতি আন্দোলন করতে হচ্ছে, ছাত্র সংগঠনগুলোকে আন্দোলন করতে হচ্ছে। কেন? আমাদেরকে আবার ন্যায় বিচারের জন্য আন্দোলন করতে হবে। এই জন্য তো আমরা গণঅভ্যুত্থান করি নাই। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে বসেছেন, আপনারা সেখানে কি করছেন? আপনাদের প্রধান কাজ তো ছিল এটা। এই যে 350 জন, 350 জন আওয়ামী লীগের মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি, জেলা পর্যায়ের কমিটি, বিভিন্ন স্তরে তারা দুর্বৃত্তায়ন রাজনীতি করেছে, মানুষকে খুন করেছে, নেতৃত্ব দিয়েছে, হামলা করেছে, নির্যাতন করেছে, তাদের কতজনকে গ্রেফতার করতে পেরেছে। এই যে প্রশাসনে ঘাটতি মেরে থাকা আমলাতন্ত্রের ভিতরে আওয়ামী লীগের দালাল যারা ছিল, আইন অঙ্গে ছিল, পুলিশ প্রশাসনে ছিল, জনপ্রশাসনে ছিল, এই শিক্ষাঙ্গনে ঘাটতি মেরেছিল, তাদের কতজনকে আপনারা গ্রেফতার করতে পেরেছেন। বরঞ্চ আমরা যখন আইন উপদেষ্টার মুখ থেকে শুনি যে ছাত্রলীগ 80%, পুলিশ নাকি ছাত্রলীগ, তখন আমরা হতাশ হয়ে যাই। তাহলে এই 180 দিন পরে এসে আপনি এই কথা কিভাবে বলছেন, কেন বলছেন? এটি কি আপনাদের চরম মাত্রার ব্যর্থতা নয়? আমরা দেখছি যে আমলাতন্ত্রের ভিতরে থেকে যারা আমাদেরকে এই শাহবাগে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কুকুরের মতো করে পিটিয়েছে, তাদেরকে কি শাস্তির আওতায় এনেছে এই অন্তর্বর্তীকালীন সরকার? যারা আমাদেরকে এই শাহবাগ থানায় ঢুকিয়ে মেরে পিটিয়ে আমাদের পা ভেঙে দিয়েছে, লিঙ্গে কারেন্টের শক দিয়েছে, চোখে মরিচ দিয়ে আমাদেরকে শাস্তি দিয়েছে, আমাদেরকে মেরে রক্তাক্ত করে আমাদেরকে মেডিকেল পর্যন্ত নেওয়া হয়েছে, সেই এডিসি হারুন, গোলাম রুহানি, আমি মাত্র কয়েকজনের নাম বললাম, এরকম শত শত হাজার হাজার আওয়ামী লীগের দুর্ধর্ষ খেলা ছিল এই বাংলাদেশে আপনারা শাস্তির আওতায়। বরং আমরা দেখছি আপনারা তাদের সাথে মিলে মিশে প্রশাসন চালানো এবং এই সরকারকে দীর্ঘায়িত করার জন্য আপনারা কার্যক্রম পরিচালনা করছেন। দৃশ্যত সেগুলোই মনে হচ্ছে। আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানের সময় ব্যবসায়ীরা এই আওয়ামী ফেসিবাদের দালাল শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ পকেট হয়ে যারা কাজ করেছে, যারা অস্ত্র কিনতে টাকা দিয়েছে, যারা গুলি কিনতে টাকা দিয়েছে, যারা এই সন্ত্রাসীরা হামলা করেছে, আক্রমণ করেছে, তাদের জন্য অর্থ দিয়েছে, যারা প্রদান দিয়েছে, জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণের শেখ হাসিনার সাথে আছি, তাদের কতজনকে গ্রেফতার করতে পেরেছেন? এই স্লোগান দিয়েছে এবং বলেছে ছাত্রদের আন্দোলন এটা দুর্বৃত্ত করা, দুষ্কৃতিকারী, রাষ্ট্রবিরোধী আন্দোলন, ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান। সেই ব্যক্তি এখন কোথায় আছে? সেই ব্যক্তি তো শপথে বহাল আছে, তাদের তাই কোথায় বিজেপি সেই শপথ? বরং আমরা দেখছি যে তার সাথে অনেকেই বসে রং ঢং করছে, তাদের সাথে নেগোসিয়েশন করছে এবং তলে তলে তাদের কাছ থেকে আপনারা বড় বড় মোটা অঙ্কের টাকা নিচ্ছেন। এই জন্য তো ছাত্র জনতা জীবন দেয়, যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, এই জন্য তারা জীবন দেয় নাই। আমরা আরো দেখছি যে আমাদের বুদ্ধিজীবীরা অনেকেই তারা বলছেন, যাদেরকে বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা বলছেন যে আওয়ামী লীগ সামনে অমুক শর্তে, তমুক শর্তে, অমুক আলাপে, তমুক আলাপে এগুলো করলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বা তারা রাজনীতি করতে পারবে। আমি বলছি যে আপনারা ভীষণ পাপ করছেন এই ধরনের কথা বলে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত দেওয়ার আপনি কেউ না। এই সিদ্ধান্ত দেওয়ার মালিক হচ্ছে যারা আহত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা। আমি সাংবাদিক ভাইদের কাছে বলবো, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগকে তারা আবার রাজনীতিতে চায় কিনা, তারা আবার নির্বাচনে আওয়ামী লীগকে চায় কিনা। আওয়ামী লীগ দেখছেন না এই ধরনের কথাবার্তার কারণে রাজপথে আওয়ামী লীগ কনফিডেন্স পাচ্ছে, তারা আবার রাজপথে লিখবেন বিচার করছে, কর্মসূচি ঘোষণা করছে, এই মার্কেটিং কর্মসূচি ঘোষণা করছে। এগুলোর দায় কার? এগুলোর দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে, এই ব্যর্থ প্রতিষ্ঠানকে দায় নিতে হবে এবং যাদেরকে বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের। দেখেন রাজপথে মাঠ পর্যায়ে থেকে যারা আন্দোলন করেছে, যারা নির্যাতনের শিকার হয়েছে,
তাদের কাছে জিজ্ঞাসা করেন যে মাঠ পর্যায় থেকে আওয়ামী লীগের আন্দোলনকে প্রতিহত করা, আওয়ামী লীগকে নির্মূল করতে হলে কি করতে হবে, তাদের কাছ থেকে পরামর্শ নেন। বরং তাদেরকে আপনারা রেখেছেন অনেক দূরে রেখে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তো জানি, আমি ব্যক্তিগতভাবে 7 মাস 6 মাস 7 মাস দেখতে 7 মাস আমাকে সলিটারি কনফাইনমেন্টে আবদ্ধ করে রেখেছে আওয়ামী লীগ। আমাকে সূর্যের আলো বাতাস দেখতে দেয়নি 7 মাস, আমাকে কারোর সাথে দেখা সাক্ষাৎ করে দুর্গন্ধ ময়লা ঠান্ডা হয়ে আওয়ামী লীগ 7 মাস। আমি জানি আওয়ামী লীগের পলিসি, আওয়ামী লীগের চিন্তা ভাবনা কতটা নৃশংস, কতটা ভয়ঙ্কর। এরকম অসংখ্য গণতন্ত্রের জন্য আন্দোলনকারী, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনকারী মানুষদেরকে খুন করেছে, হত্যা করেছে, খুন করেছে। এমনকি আপনারা দেখেছেন মামুনুল হক সাহেব, তার লেখা আমরা দেখেছেন, আমি নিজেও সাক্ষী। যার এই যে আন্দোলনের সময় টিভির কারণে আন্দোলনকারীদেরকে যেভাবে রিমান্ডে নেওয়া হতো, তাদের স্ত্রী, তাদের ভাই বোনদেরকে ব্রাদারকে সেখানে নিয়ে যাওয়া হতো, অনেকের স্ত্রীদেরকে সেখানে শ্লীলতা হানি করা হয়েছে, অসম্মান করা হয়েছে, ডিভোর্স পর্যন্ত দেওয়া হয়েছে। ডিভোর্স দিত স্বামী, কি ধরনের মানসিক নির্যাতন করেছে। আর আপনারা আছেন আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করা হবে, রিকনসিলিয়েশনের আপনারা আলাপ নিয়ে আসেন। আরে আওয়ামী লীগ তো আসলে নির্মূল হয় না, আপনি আছেন রিকনসিলিয়েশন। আপনাদের এই সমস্ত কথাবার্তা তারা বাংলাদেশে এখন একটা ঘুমট পরিস্থিতি, যে কোনো সময় একটা অস্থির পরিস্থিতি হবে। ইতিমধ্যে দেখেছেন যে গুপ্ত হত্যা করেছেন বিপ্লবীদেরকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক কর্মীদেরকে আওয়ামী লীগ গুপ্ত হত্যা করছে। কিছুদিন পরে যখন গুপ্ত হত্যা শুরু করবে তখন কি হবে? তখন দেখা যাবে যারা এই ধরনের প্রস্তাব দিচ্ছে, উপদেষ্টারা যারা রয়েছে, অনেকে এই দেশ থেকে চলে যাবে। কিন্তু এই দেশে তো আমরা থাকবো, আন্দোলনকারীরা থাকবো, বিপ্লবীরা থাকবো। বিপ্লবীদের কি হবে? বিপ্লবীদের লাশ করে থাকবে, অথবা হয়তো আমাদেরকে দেখা যাবে যে ভারতের কারাগারে আমাদেরকে পাওয়া যাবে, ইন্ডিয়ার কারাগারে আমাদেরকে পাওয়া যাবে। তাই বলছি 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে হবে। একদিক থেকে আপনারা বলবেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার নাই, পুলিশরা বলেন নাকি রাজনৈতিক বক্তব্য মারা, রাজনৈতিক বক্তব্য রাখে। আবার আরেক থেকে আপনারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করবেন। উপদেষ্টাদের এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করছি, রাষ্ট্রীয়ভাবে যদি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যদি নিষিদ্ধ ঘোষিত না হয়, তাহলে রাষ্ট্রের জনগণ হিসাবে কি আমরা আওয়ামী লীগের কোন কার্যক্রমে বাধা দিতে পারি না? যদি সেটি না পারি তাহলে আমরা বাধা দিলে কিন্তু আমরা কি হবে? একটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারকে আমরা হরণ করলাম। আমরা উল্টো সন্ত্রাসী হয়ে যাচ্ছি, আমরা উল্টো মত সন্ত্রাসী হয়ে যাচ্ছি। অথচ আপনারা সেই চেয়ারে বসে আপনারা রাজনীতির খেলা খেলছেন। আপনাদেরকে রাজনীতির খেলা খেলানোর জন্য তো ওই চেয়ারে বসানো হয়, আপনাদেরকে রাজনৈতিক দল গঠন করার জন্য তো ওই চেয়ারে বসানো হয়। আপনাদেরকে বসানো হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়টাকে আপনারা দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে সংস্কার কার্যক্রম করবেন, যেটার উপর দাঁড়িয়ে ভবিষ্যৎ আমরা স্পষ্টভাবে বলছি, যদি 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা না হয়, বন্ধ করা না হয়, আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সচিবালয়ের অভিমুখে আমরা কিন্তু সাংবাদিক ভাইরা, আমরা হতাশ হয়ে যাই যখন দেখি আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ ইয়ামিন, যাকে দেখেছেন যে সেই গাড়ি থেকে যাকে জীবন্ত অবস্থায় নিক্ষেপ করে ফেলে দেওয়া হয় এবং মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তার উপর লাঠি মারায়, বুলেট দিয়ে লাঠি মেরে তাকে তার মৃত্যু নিশ্চিত করা হয়। সেই শহীদ ইয়ামিনকে এই প্রশাসন সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছে। সেই প্রশাসনের দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে, আমার এই শহীদ ভাইকে খুন করেছে, তাদেরকে খালাস দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই উপদেশটা এই সরকারের প্রশাসনের উপর কোনো নিয়ন্ত্রণ আছে? আর এই সরকার যদি বলে আমরা আরো এই দেশকে এইভাবে চালাতে চাই, আমাদের নিয়ন্ত্রণ আছে, তার মানে বুঝতে হবে যে এই সরকার এই প্রশ্ন দিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে, আইন উপদেষ্টাকে দিতে হবে, অন্য অন্য উপদেষ্টাকে দিতে হবে। 572 জন স্বৈরাচারের দোষরদেরকে এই কয়েকদিনের ভিতরে জামিন দিয়ে দেওয়া হয়েছে রিপোর্ট অনুযায়ী। যেখানে এখন আওয়ামী লীগকে রিভিল করা যাচ্ছে না, পার্শ্ববর্তী দেশে থেকে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই দেশ বিরোধীরা তারা চক্রান্ত করে যাচ্ছে, আমাদের এই দেশ অস্থিতিশীল করার জন্য তারা চক্রান্ত করছে, বিপ্লবীদেরকে গুপ্ত হত্যা করার ষড়যন্ত্র
বাড়ছে তখন আপনারা তাদেরকে আরো জামিন দিয়ে তাদেরকে আরো কনফিডেন্স দিচ্ছেন, তাদেরকে আরো সহযোগিতা করছেন। আমরা বলছি এই ধরনের কার্যক্রম আপনারা করতে পারেন না। যারা জামিন দিয়েছেন যে সমস্ত বিচারক, তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসতে হবে। কার নির্দেশনায় তারা জামিন দিলেন, কোন বিবেচনায় তারা জামিন দিলেন? এই যে সংস্কারের কথা বলতে হচ্ছে, বারবার দেখছি সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে। আপনারা কি সংস্কার করবেন বলেন? বাংলাদেশের যে 44টা মিনিস্ট্রি, 34টা মিনিস্ট্রির মাত্র 21 জন আপনারা বলতে হবে। বাকি যে 23টা মিনিস্ট্রি, সেই 23টা মিনিস্ট্রিতেই আপনারা এখন পর্যন্ত যোগ্য লোকদেরকে নিয়োগ দিতে পারেন নাই। এই 21 জন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা তাদেরও কার্যক্রম দিচ্ছি। তাদের এরকম মানে ডাইনামিক লোক, সক্রিয় লোক, সক্ষম লোক আমাদের মধ্যে দেখতে পাচ্ছেন, খুবই খুবই করে। আপনারা তো ভাই নিজেদের যে মানে মিনিস্ট্রি, সেইখানেই এখনো পূর্ণাঙ্গ নিয়োগ দিতে পারবেন। মানে কি আপনারা এখন ড্রাইভারি সব জায়গায় কোনো নিয়োগ দিতে পারেন নাই। আপনারা বলতেছেন সংস্কার করবেন, তারপরে আবার নির্বাচন দিবেন। আপনারা তো শূন্য পদ্ধতিতে উপদেষ্টাই নিয়োগ দিতে পারেন নাই। আপনারা কিসের সমস্যা? আপনাদের এখন প্রশ্ন রাখতে চাই, আপনারা যে সংস্কার করতে চাচ্ছেন এবং নির্বাচন দিতে চাচ্ছেন, আপনাদের সেই সক্ষমতা আছে কিনা? আপনারা শূন্য পদগুলোতেই এখন উপদেষ্টা নিয়োগ দিতে পারেন নাই, এটা আপনাদের ব্যর্থতা। বাকি যত কথা বললাম, এরকম অসংখ্য অসংখ্য ব্যর্থতা আপনাদের আছে। সেই ক্ষেত্রে আপনাদের উপরে আসলে মানুষের সেই ভরসা আছে কিনা? যারা যে ছাত্ররা জীবন দিয়েছে, নেতৃত্ব দিয়েছেন, যে রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এই আন্দোলনের বিপ্লবে অংশগ্রহণ করেছে, তাদের সেই ভরসার জায়গাটা আছে কিনা সেটা আমরা মনে করছি। আপনারা যে সেট আপের ভিতরে আছেন, এই সেট আপ থেকে আপনারা চরমভাবে ব্যর্থ হচ্ছেন এবং অক্ষমতা পরিচয় দিচ্ছেন। এই সেট আপ থেকে কোনো ধরনের কোনো সংস্কার বাস্তবায়ন করা, কোনো ধরনের কোনো নির্বাচন করতে পারবেন না। তাই আমরা বলতে চাই যে, এবং দেখেছেন সবচেয়ে দুঃখজনক বিষয়, এই সম্প্রতি সময়ে গতকাল চট্টগ্রামে টাইগার পাশে নেভি কনভেনশনে সেখানে আওয়ামী লীগের দোষকদেরকে নৌবাহিনীর নিরাপত্তায় প্রোগ্রাম করতে দেওয়া হয়েছে। সেখানে যখন ছাত্র জনতা তাদেরকে গ্রেফতার করতে গিয়েছে, তখন কাউকে একজন মাত্র গ্রেফতার করতে দিয়েছে, আর বাকিদেরকে পালিয়ে যাওয়া শুরু করতে হবে। উল্টো সেখানে আন্দোলনকারী ছাত্র জনতার উপরে চড়াও হয়েছে এই নৌবাহিনী। এই নৌবাহিনী কোন নৌবাহিনী? আর নৌবাহিনী এটি শেখ হাসিনার সেই মানে নৌবাহিনী না, বিপ্লবী ছাত্র জনতার পক্ষের টাকা আসলে সেই নৌবাহিনী। দেখুন, আমরা চরম রকমের কথা। এই যে কিছুদিন আগে ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সংঘর্ষ হয়ে গেল, এখানে এই সংঘর্ষে থেকেই কিন্তু লাশ করতে পারত, জীবন চলে যেতে পারত। আমরা সেটা হয় নাই, এটা আমরা বেঁচে গেছি। এই ধরনের কোন পরিস্থিতি এর দায় কে নিত? এর দায় কে নিত? যারা আহত হয়েছে এর দায় অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা বসে বসে পরিকল্পনা করতেছে এই দেশকে অস্থিতিশীল করা। তারা মিছিল করতেছে, লিফলেট বিতরণ করতেছে, গুপ্ত হত্যার পরিকল্পনা করতেছে, আমাদেরকে হত্যা করার মারার জন্য পরিকল্পনা করতেছে। যা এই সরকার জানে, মানে এই সরকারের যে গোয়েন্দা সংস্থার কাছে তারা যে কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনার আগাম তারা তথ্য দিবে। তারা পূর্ববর্তী মেজারমেন্ট নিয়ে সরকারকে বলবে, সরকার মেজারমেন্ট নেই। আমরা দেখি একটা করে দুর্ঘটনা ঘটে, একটা করে সংঘাত হয়, সহিংসতা হয়, সংঘর্ষ হয়, একটা করে গন্ডগোল হয়। গন্ডগোল হওয়ার পরেও সরকার মনে জানি গোয়েন্দা সংস্থা থেকে এরা তাদের হয়ে কাজ করছে, প্রশ্ন রাখছে এই সরকার। বলছি আপনারা এই 21 জন উপদেষ্টা মিলে এই দেশকে চালাতে পারবেন না, সম্ভব নয় আপনাদের। তাই আমরা আজকে বলছি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমরা কিছু দাবি জানাচ্ছি। 1 নম্বর দাবি, আগামী 24 ঘন্টার ভিতরে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, একই কায়দায় আওয়ামী লীগ এবং তার দোষক জাতীয় পার্টি এবং তার সাথে যারা সংসদে গেছে সরকারি সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। প্রশাসন ও ব্যবসায়ী অঙ্গন, শিক্ষা অঙ্গন এবং মিডিয়া অঙ্গন সহ বিভিন্ন জায়গায়
চিহ্নিত আওয়ামী লীগের দোসররা যারা ঘাপটি নিয়ে বসে আছে তাদেরকে নির্মূল করার জন্য শক্তিশালী নেতৃত্ব গ্রহণ করতে হবে। আমাদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন করতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, ছাত্রদেরকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে। আবারও বলছি, যত রাজনৈতিক ছাত্র সংগঠন আছে এবং আন্দোলনকারী ছাত্রদের গ্রুপ রয়েছে, ছাত্র রয়েছে, তাদেরকে সাথে নিয়ে দ্রুত সময়ের ভিতরে আলাপ আলোচনা করে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকার, জাতীয় সরকার, জাতীয় সরকার, জাতীয় সরকার, জাতীয় সরকার। আমরা খুবই হতাশ হয়েছি। শুরুতেই করে নিতে চাই, আপনারা যে ছাত্রদেরকে এখানে কথা বলতে দেখছেন সেই ছাত্ররা শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছে। সেই ছাত্ররা শেখ হাসিনার মুখের সামনে আঙুল তুলে কথা বলেছে। সেই ছাত্ররা বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা দলকে দেশ ছাড়া করেছে। সুতরাং ন্যায্যতার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে, সে যেই হোক, তাকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাতে এই ছাত্ররা কোনো উদ্ভাবন করবে না। সেই জায়গা থেকে বলছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে নামিয়ে দেওয়ার আন্দোলনে এখানে সংগঠন সেটা ভুল বুঝবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দেওয়ার জন্য আমরা মাঠে আন্দোলনে নামে আছি। বরঞ্চ আমরা বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, এত রক্ত এত জীবনের বিনিময়ে আপনি একটি সুযোগ পেয়েছেন, উপদেষ্টারা সুযোগ পেয়েছেন, আমরা দেশের মানুষ সুযোগ পেয়েছি দেশকে নির্মাণ করার জন্য। দেশের মানুষ যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, সেইখানে 5 আগস্টের আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন ছিল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র সমিতি, ছাত্র ইউনিয়ন, ফেডারেশন, বৈষম্য বিরোধী আন্দোলন, যত, তারা সবাই কিন্তু এই বিপ্লবের অংশীদার, বিপ্লবের অন্যতম প্রধান কারিগর। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, গণসংহতি সহ যত রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রেখেছে, তারা প্রত্যেকেই কিন্তু এই বিপ্লবের অন্যতম কারিগর এবং অংশীদার এবং নেতৃত্বদানকারী। তাদের সবাইকে বাদ দিয়ে একা একা কোন একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য কোন একটা গ্রুপ, তাদের কথায় আপনি যদি পরিচালিত হন, তাহলে আপনি অবশ্যই ভুল পথে আছেন বলতে হবে। যারা আপনাকে মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বলছি, আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলছি, যারা আপনাকে এই ধরনের বিষয়গুলো বুঝাচ্ছে এবং আপনার সহযোগিতা চাচ্ছে, আপনার ব্যবহার নেওয়ার চেষ্টা করছে, আপনাকে অনুরোধ করবো, তারা আপনাকে পুরোপুরি ভুল জেনে যাচ্ছে। এই আন্দোলনে 18 কোটি মানুষের আন্দোলন, এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন। এই আন্দোলনকে পুঁজি করে, এই আন্দোলনের যে প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী আন্দোলন, এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো গ্রুপ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়, সরাসরি করতে চায়, রাজনৈতিক দল গঠন করতে চায়, তাহলে সেটি হবে অবশ্যই কিংস পার্টি। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়, রাজনৈতিক প্রাসঙ্গিকতায় বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের মানুষ কোন কিংস পার্টিকে মেনে নেবে না, গ্রহণ করবে না। আবারও বলছি, কোন কিংস পার্টিকে বাংলাদেশের ছাত্র জনতা, বিপ্লবীরা গ্রহণ করবে না। এই বিপ্লবে সকলের যেভাবে অংশগ্রহণ রয়েছে, সকলের অংশীদারিত্ব রয়েছে, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে, রাষ্ট্রের সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে সকলের ক্ষেত্রে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। আমি সবিনয়ে সশ্রদ্ধে মাননীয় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলছি, দেখেন, আপনার পরিবারে যদি 4-5 জন ছেলে মেয়ে থাকে, কোনো একটা ছেলেকে আপনি প্রতিদিন মাসে টাকা খাওয়াচ্ছেন, কোনো একটা ছেলেকে আপনি বিদেশে পড়াশোনার জন্য পাঠাচ্ছেন, কোনো একটা ছেলেকে আপনি আপনার জমি জমা সব লিখে দিচ্ছেন, কোনো একটা ছেলেকে আপনি খুব বেশি ভালোবাসছেন, আপনার পাশে বসাচ্ছেন, আপনার ঘুমের সময় তাকে এক আদর করছেন, বাকি ছেলে মেয়েদেরগুলোকে আপনি দূরে ঠেলে দিচ্ছেন। বরঞ্চ বলছেন যে বাকি যারা রয়েছে তারা, আপনি তাদেরকেই সুযোগ দিবেন, বাকিদেরকে সুযোগ দিবেন না। তাদেরকে সুযোগ না দিলে বাকিদেরকে সুযোগ দেওয়া হলে
প্রতিটি সরকারের ক্যারেক্টারগুলোকে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে বা তাদেরকে সুযোগ দিয়ে তারা সরকারের ক্যারেক্টারকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। এই ধরনের কথা আমরা কিন্তু খুবই দুঃখ এবং ভারাক্রান্ত হয়ে যায়, হতাশ হয়ে যায়, কষ্ট পাই, ক্ষুব্ধ হয়ে যায় যখন এই ধরনের কথা সর্বোচ্চ ব্যক্তি এবং সর্বোচ্চ দায়িত্বশীল জায়গা থেকে আমরা শুনি। তাই আমরা আরেকটি দাবি, সেটি হচ্ছে আন্দোলনে অংশগ্রহণকারী যারা অংশগ্রহণ করেছে, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যেককেই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। এইভাবে মুক্তিযোদ্ধাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই 24-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেককেই সেইভাবে করে স্বীকৃতি দিতে হবে। এইখানে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই সমন্বয়ক। এইখানে সমন্বয়ক তালিকা তৈরি করে, সমন্বয়ের কমিটি করে পুরো গণ অভ্যুত্থানের যে ক্রেডিট বা গণ অভ্যুত্থানের যে অর্জন, সেটিকে গুটি কয়েক ব্যক্তির হাতে তুলে দিয়ে এটিকে একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই মূলধনকে ব্যবহার করার জন্য বাংলার ছাত্র জনতা তাদেরকে দিবে না। পাশাপাশি আমরা এটাও বলতে চাই, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কেবলমাত্র এই সরকার ব্যর্থ হয়। এই সরকার যদি ব্যর্থ হয় 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের স্বপ্ন ব্যর্থ হবে। সেই রাজনৈতিক দলগুলো তরুণদের এই আন্দোলনের কারণে বুঝতে শিখেছে, বুঝতে পারছে যে এই দেশে আর বেশি শক্তি ভালো টাকার রাজনীতি চলে না, এই দেশে আর প্রেসিডেন্টের রাজনীতি চলে না। নতুন করে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে, তাদের স্বপ্ন ব্যর্থ হবে। পুরোপুরি এই বাংলাদেশটাকে ব্যর্থ হবে। গণ অভ্যুত্থানের যে চেতনা, 24-এর যে চেতনা, সেটি ব্যর্থ হবে। সেজন্য বলছি যে আমাদের জাতীয় সরকার গঠন করা এই মুহূর্তে অনিবার্য হয়ে পড়েছে। সকলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। যদি এই সরকার জাতীয় সরকার সকলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে অগ্রগামী না হয় এবং যেভাবে করে এই গণ অভ্যুত্থানের আন্দোলনের এই ক্রেডিটকে নিয়ে এককভাবে যদি কোনো রাজনৈতিক দলকে দেওয়া বা কোনো রাজনৈতিক দল গ্রহণ করার প্রক্রিয়া থেকে আগানো হয়, তাহলে আমরা আন্দোলনকারী ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতা আমরা বিকল্প চিন্তা করব। স্পষ্টভাবে বলছি, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণ অভ্যুত্থান এবং মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করা, রক্ষা করার জন্য আমরা তখন বিকল্প চিন্তা করতে বাধ্য হব। ছাত্র অধিকার পরিষদ, আপনারা লক্ষ্য করছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ মাঠ পর্যায়ে তারা আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাকে কেন্দ্র করে এবং তাদের বিভিন্ন বক্তব্য এবং উদ্যোগ থেকে তারা সাহস সঞ্চার করে তারা মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে এবং বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছে। রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আমরা তাই কর্মসূচি ঘোষণা করছি, এই যে গণহত্যাকারী যারা এই আওয়ামী লীগের দোষর, তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর, থানা, উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি আগামী 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে এবং আগামী 10 ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদের সারা বাংলাদেশের একইভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর, থানা, উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি পালিত হবে। পাশাপাশি আমরা অপরাপর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণকারী প্রত্যেকটি রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতি আমরা আহ্বান জানাবো, ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদের মোকাবেলা করার জন্য আপনারা রাজপথে থাকুন এবং এই দেশ পুনর্গঠনে আমরা অপরাপর এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী, নেতৃত্বদানকারী প্রত্যেক রাজনৈতিক ছাত্র সংগঠনকে আহ্বান জানাবো। এই জাতীয় ছাত্র কাউন্সিলের যে আহ্বান আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি, সেই আহ্বানে সাড়া প্রদান করার জন্য। ভাই, কর্মসূচিটা আবার বলেন। কর্মসূচিটা গণহত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর, থানা, উপজেলা পর্যায়ে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ কর্মসূচি আগামী 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবং আগামী 10 ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।